আজকে আমরা যে বিষয়টা শুরু করছি সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এবং এটা ক্লাস 12-এর যে ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাস তার মধ্যে আছে। আমি চেষ্টা করব দুটো ক্লাসের মধ্যে দিয়ে সমস্ত সিলেবাসটা কভার করার এবং ভিডিওগুলোতে তার ডিসক্রিপশন বক্সের মধ্যে কন্টেন্টসগুলো দেওয়া থাকবে তোমাদের সুবিধার জন্য। তো শুরু করা যাক। কেমিক্যাল কাইনেটিক্স বিষয়টা কি? এটা হচ্ছে ইট ডিলস উইথ রেট অর ভেলোসিটি অফ এ কেমিক্যাল রিয়াকশান। মানে একটা রিয়াকশান কি স্পিডে হয়, কি ভেলোসিটিতে হয়, সেটাকে স্টাডি করাই হচ্ছে এর উদ্দেশ্য। আচ্ছা, স্টাডি করে আমাদের লাভ কি? লাভ হচ্ছে ইট হেল্পস ইন এলুসিডেটিং মেকানিজম অফ এ রিয়াকশান। অর্থাৎ একটা রিয়াকশান কি মেকানিজমে হচ্ছে সেটা বুঝতে আমাদের সুবিধা হয় বা সাহায্য হয়। ইট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টাডি। কেমিক্যাল কাইনেটিক্সকে বলা হয় ইটস এ নন ইকুইলিব্রিয়াম স্টাডি। এর মানে কি? মানে হচ্ছে যে ধরো কোনো একটা রিয়াকশান রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, আবার ধরা যাক প্রোডাক্ট ব্যাক করে রিয়াক্ট্যান্ট হচ্ছে, মানে একটা রিভার্সিবল রিয়াকশান। তো আমি যদি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন টাইমের রেসপেক্টে মাপি, তাহলে আমি কি ধরনের প্লট দেখতে পাবো? এখানে দেখানো হয়েছে, দেখো কনসেন্ট্রেশনকে আমরা টাইমের এগেনস্টে প্লট করেছি এবং রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেটাকে বলা হচ্ছে সিআর আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেটা হচ্ছে সিপি, সেটা টাইমের সাথে কিভাবে ভ্যারি করছে সেটা এখানে দেখানো আছে। তো খুব স্বাভাবিকভাবেই যেটা সিআর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট সেটা টাইমের সাথে সাথে কমে যাচ্ছে, আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট সেটা টাইমের সাথে সাথে বেড়ে যাচ্ছে। এই রেড যে লাইনটা এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তোমরা ক্লাস 11-এ পড়েছো এবং সেখানে জানো যে যখন একটা রিয়াকশান ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, অর্থাৎ যখন তার ফরওয়ার্ড রিয়াকশানের রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট সমান হয়ে যায়, তখন কিন্তু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের আর কোনো চেঞ্জ হয় না, মানে আর কমে না বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর বাড়ে না। অর্থাৎ টাইমের সাথে সাথে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন আনচেঞ্জ থাকে। তো এই গ্রাফে সেই অংশটা হচ্ছে এই রেড যে লাইনটা, সেই রেড লাইনটার ডান দিকের অংশটা, আর বাঁ দিকের অংশটা ইকুইলিব্রিয়াম পৌঁছানোর আগে পর্যন্ত সেখানে কিন্তু আমরা ভ্যারিয়েশন অফ কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমি বললাম যে ইট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টাডি, তার মানে হচ্ছে এই ডান দিকের অংশটা অর্থাৎ ইকুইলিব্রিয়াম পৌঁছে যাওয়ার পর যে অংশটা, সেখানে কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স কোনো স্টাডি করে না। কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করে এই বাঁ দিকের অংশটায়, যেখানে কনসেন্ট্রেশনের চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম। এরপরে বলা হচ্ছে কি, ভেরি ফাস্ট রিয়াকশানস আর ভেরি স্লো রিয়াকশানস আর বিয়ন্ড দ্য স্কোপ অফ দি স্টাডি। এর মানে কি? মানে হচ্ছে যে রিয়াকশানস কিছু কিছু আছে যারা খুব ফাস্ট, যেমন ধরো সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, এটা যদি করা হয় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট হয়, এবং ক্লোরাইড আয়নের যখন তোমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিস করেছো যে তোমার সলিউশনে ক্লোরাইড আয়ন আছে কি না, সেটা বোঝার জন্য নিশ্চয়ই তোমরা সেই সিলভার নাইট্রেট সলিউশন অ্যাড করলে কি হতো, সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট পড়ে যেত। তো এই রিয়াকশানটা অত্যন্ত দ্রুত হয়। এই ধরনের রিয়াকশানকে কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করতে পারে না। পাশাপাশি কিছু কিছু রিয়াকশান আছে খুব স্লো রিয়াকশান, যেমন ধরো এই রিয়াকশানটা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্টিং অফ আয়রন, লোহার যে মরচে ধরে, এই রিয়াকশানটা অনুযায়ী হয়। এর পাশাপাশি কিছু রিয়াকশানস আছে যেগুলো খুব ফাস্ট না, খুব স্লো না, মাঝামাঝি স্পিডে হয়, যেমন ধরো মিথাইল অ্যাসিটেট ওয়াটার, অ্যাসিটিক অ্যাসিড মিথানল, অর্থাৎ হাইড্রোলিসিস অফ মিথাইল অ্যাসিটেট, এগুলো মাঝামাঝি স্পিডে হয়। তা কেমিক্যাল কাইনেটিক্স ভেরি ফাস্ট রিয়াকশানদের স্টাডি করতে পারে না, ভেরি স্লো রিয়াকশানদেরও স্টাডি করতে পারে না। কেমিক্যাল কাইনেটিক্স কেবলমাত্র মডারেট রিয়াকশানস যারা, তাদেরকেই স্টাডি করতে পারে। এখন আসা যাক রেট বা ভেলোসিটি বলতে কি বোঝায়। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যাল চেঞ্জ অকারিং ইন ইউনিট টাইম। 1 সেকেন্ড সময় বা 1 ইউনিট টাইমের মধ্যে কতটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে একটা রিয়াকশানে, সেটাই হচ্ছে তার রেট বা ভেলোসিটি।
যেমন ধরা যাক এটা একটা রিয়াকশান, আর রিয়াক্ট্যান্ট, পি প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, এর যে রেট সেটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করি। আমরা রেট বা ভেলোসিটি যেহেতু বলছি, আমি এটাকে ভি দিয়ে ডিনোট করেছি, কিছু কিছু বইয়ে এটাকে আর দিয়েও, স্মল আর দিয়েও ডিনোট করা হয়। তো এখানে দেখো ভেলোসিটি মানে কি লেখা হচ্ছে, ডি আর ডিটি, ডি কনসেন্ট্রেশন আর ডিটি মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। আর একটা নেগেটিভ সাইন রয়েছে এখানে। কেন নেগেটিভ সাইন রয়েছে? কারণ আমরা জানি যে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে ডি কনসেন্ট্রেশন আর ইটসেলফ আ নেগেটিভ কোয়ান্টিটি। ওই জন্য রেটটাকে পজিটিভ বানানোর জন্যে আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। পাশাপাশি আমি যেমন এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জকে দেখালাম, সিমিলারলি প্রোডাক্টের কনসেন্ট্রেশনও চেঞ্জ হয়, এবং রিয়াক্ট্যান্ট যে রেটে চেঞ্জ হয় প্রোডাক্ট সেই রেটেই চেঞ্জ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্টের সাপেক্ষেও রেটকে এক্সপ্রেস করতে পারি ডি কনসেন্ট্রেশন অফ পি ডিটি। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে তুমি যখন এক্সপ্রেস করবে তোমাকে একটা নেগেটিভ সাইন দিতে হবে, কিন্তু প্রোডাক্টের রেসপেক্টে এক্সপ্রেস করলে কোনো নেগেটিভ সাইন দেওয়ার দরকার নেই। কারণটা আমি আগেই বলেছি। আরেকটু বড় রিয়াকশান দেখো, এ প্লাস বি থেকে সি প্লাস ডি। এখানে এ বি হচ্ছে রিয়াক্ট্যান্ট, সি ডি হচ্ছে প্রোডাক্ট। তাহলে এই রিয়াকশানের যে রেট সেটাকে তুমি চারভাবে প্রকাশ করতে পারো। তুমি আইদার এর রেসপেক্টে করতে পারো, অথবা বি রেসপেক্টে, অথবা সি, অথবা ডি এর রেসপেক্টে। শুধু মাথায় রাখতে হবে যখন এ আর বি রেসপেক্টে করবো, যেহেতু এরা রিয়াক্ট্যান্ট, তখন আমাকে একটা নেগেটিভ সাইন দিতে হবে। যেমন ধরো এইটা, রেট ইজ ইকলস টু মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি। একইভাবে বি এর রেসপেক্টে এক্সপ্রেস করলাম, আবার সি এর রেসপেক্টেও করতে পারি, অথবা ডি এর রেসপেক্টেও করতে পারি। এই যে রিয়াকশানটা এখানে দেখানো হয়েছে, এটা কিন্তু স্টয়চিওমেট্রিটা অতটা সিম্পল নয়। আগেগুলো যেমন সব 1 মোল করেছিল, এখানে 2a প্লাস বি 3c প্লাস 4d এইভাবে দেওয়া হয়েছে। এই ধরনের রিয়াকশানের রেট কীভাবে এক্সপ্রেসড হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সময় 2 মোল এ রিয়াক্ট করে সেই সময় 1 মোল বি রিয়াক্ট করে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এ রিয়াক্ট করবার রেট বি রিয়াক্ট করার রেটের টুয়াইস। এ রিয়াক্ট করবার রেট কি? মাইনাস ডিএ ডিটি। বি রিয়াক্ট করবার রেট কি? মাইনাস ডিবি ডিটি। যেহেতু 2a প্লাস বি এই কম্বিনেশনটা রয়েছে, অর্থাৎ 2 মোল এ 1 মোল বির সাথে রিয়াক্ট করছে, তার মানে যে সময় 1 মোল বি রিয়াক্ট করে সেই সময় 2 মোল এ রিয়াক্ট করে, তাহলে এ রিয়াক্ট করবার রেট উইল বি টুয়াইস ইন্টু বি রিয়াক্ট করবার রেট। তাহলে এভাবেও লিখতে পারি, দুইটাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম, মাইনাস হাফ ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস ডিবি ডিটি। তাহলে যখন সিম্পল স্টয়চিওমেট্রিক প্রপোর্শন থাকবে না, তখন কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে কোএফিসিয়েন্টটা দিয়ে কিন্তু দেখো আমার ডিভাইড হয়ে যাচ্ছে করেসপন্ডিং রেট এক্সপ্রেশনটা। তাহলে সেই অ্যানালজিতেই যখন আমি সি বা ডি এর রেসপেক্টে রেটকে এক্সপ্রেস করব, তাহলে সি এর ক্ষেত্রে ওটা 3 দিয়ে ডিভাইড হবে, আর ডি এর ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড হবে। এই যে এটা সি এর রেসপেক্টে করলাম, অথবা ডি এর রেসপেক্টে করলাম। তার মানে সিম্পল স্টয়চিওমেট্রিক যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। একটা রিয়েল এক্সাম্পল দেখা যাক, যেমন হেবার্স প্রসেসে যে অ্যামোনিয়া তৈরি হয়, N2 প্লাস 3:2 অ্যামোনিয়া। এখানে যখন আমি নাইট্রোজেনের রেসপেক্টে করছি, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডিটি। হাইড্রোজেনের রেসপেক্টে করলে 3 দিয়ে ডিভাইড, অ্যামোনিয়ার রেসপেক্টে করলে 2 দিয়ে ডিভাইড। এরপর হচ্ছে এর ইউনিট কি, রেটের ইউনিট কি। রেট এক্সপ্রেশনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ওপরে আছে কনসেন্ট্রেশন আর নিচে আছে টাইম, সুতরাং ইউনিট হবে মোলস পার লিটার পার সেকেন্ড, অথবা মোলস পার লিটার পার মিনিট, এরকম। রেট দু রকমের হতে পারে, একটাকে আমরা বলি অ্যাভারেজ রেট।
অ্যাভারেজ রেট মানে হচ্ছে রেট ওভার এ রেঞ্জ অফ টাইম, আর একটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট, হুইচ ইজ রেট অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। এর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে এখানে দেখো আমি দেখিয়েছি একটা কনসেন্ট্রেশন টাইম প্লট, যেখানে ধরা যাক রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন অর্থাৎ সিআর, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো আমি রিয়াকশান শুরু হওয়ার পর T1 টাইম যখন, তখন কনসেন্ট্রেশন মাপলাম, সেটা দেখা গেল C1, আর T2 টাইম পরে কনসেন্ট্রেশন হচ্ছে C2। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ রেট বলতে বোঝাচ্ছে C2 মাইনাস C1 বাই T2 মাইনাস T1, দ্যাট ইজ ডেল্টা C বাই ডেল্টা T। নেগেটিভ সাইন তো থাকতেই হবে, কারণ এটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে এক্সপ্রেস করা হয়েছে। এবং এই যে ডেল্টা বা ক্যাপিটাল ডেল্টা, এই সাইনটা দেওয়া হয় যখন চেঞ্জটা বেশ বড় রকম চেঞ্জ হয়, দ্যাট ইজ ফাইনাইট চেঞ্জ। তো এটা হচ্ছে অ্যাভারেজ রেট। পাশাপাশি ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে রেট অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের রেট, সেটা কিভাবে হবে? সেটা কিছুই না, সেটা হচ্ছে যে এই যে ডেল্টা টিটা আছে, এইটা হচ্ছে আমাদের ডেল্টা টি, এই যে গ্যাপটা, এটা ডেল্টা টি। এই ডেল্টা টিটাকে যদি আমরা খুব কমিয়ে আনি, দ্যাট ইজ জিরোর কাছাকাছি যদি নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে সেটা প্রায় T1 এবং T2 একই এক পয়েন্টে এসে পড়বে, বা একটা পয়েন্ট বা একটা টাইমকে বোঝাবে, একটা ইনস্ট্যান্টকে বোঝাবে। তাহলে ওই অ্যাভারেজ রেটের যে এক্সপ্রেশন, সেখানেই যদি ডেল্টা টিটা টেন্ডস টু জিরো হয়, তাহলেই আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট পাবো, এবং ম্যাথামেটিক্যালি এটাকে মাইনাস ডিসিডিটি করা হয়। অর্থাৎ স্মল ডিটা ইউজ হয় ফর ইনফাইনিটেসিমালি স্মল চেঞ্জ, খুব কম চেঞ্জের জন্য আমরা স্মল ডি ইউজ করি, একটা ফাইনাইট চেঞ্জের জন্য আমরা ক্যাপিটাল ডেল্টা ইউজ করি। তাহলে অ্যাভারেজ রেটকেই আমি ইনস্ট্যান্টেনিয়াস রেটে কনভার্ট করতে পারি যদি আমার টাইম যে গ্যাপটা, সেটা খুব কম বা জিরোর কাছাকাছি হয়। এরপরে আসি যে রেট কী কী ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে নেচার অফ দ্য রিয়াক্ট্যান্টস। এটা তো খুব স্বাভাবিক, যেহেতু একটা কেমিক্যাল রিয়াকশান মানে সেখানে ওল্ড বা পুরনো কিছু বন্ড ভেঙে যায়, নতুন কিছু বন্ড তৈরি হয়। সুতরাং কী ধরনের রিয়াক্ট্যান্ট তুমি ইউজ করছো, সেখানে কী ধরনের বন্ড আছে, তার স্ট্রেংথ কী, সেগুলো ম্যাটার করবে। যেখানে বন্ড স্ট্রেংথ খুব বেশি, বন্ড ভাঙতে অসুবিধা হচ্ছে, সেখানে স্বাভাবিকভাবে রিয়াকশানের রেট কম হবে। যেমন ধরো NO প্লাস half O2 NO2, এই রিয়াকশানটা দেখা যায় খুব ফাস্ট হয়। পাশাপাশি একই রকম রিয়াকশান CO প্লাস half O2 CO2, এটা কিন্তু খুব স্লো হয়। সুতরাং কী ধরনের রিয়াক্ট্যান্ট তুমি ইউজ করছো, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস। আমরা এর পরে কলিশন থিওরি বলে একটা থিওরি পড়ব, যেখানে বলা হয় যে দুটো মলিকুলসের মধ্যে রিয়াকশান হতে গেলে কিন্তু তাদেরকে কলিশন করতে হবে, এটা একটা প্রাথমিক শর্ত। কলিশন না হলে রিয়াকশান হয় না। এবারে স্বাভাবিকভাবেই তুমি যত বেশি কনসেন্ট্রেশন নেবে, তত তোমার বেশি বেশি করে কলিশন হবে মলিকুলসের মধ্যে, আর যত বেশি কলিশন হবে তত বেশি রেট বা ভেলোসিটি হবে রিয়াকশানে। এই যে বিষয়টা বা এই যে এক্সপ্লানেশনটা, এটা কিন্তু ম্যাথামেটিক্যালিও প্রুফ করা যায় ল অফ মাস অ্যাকশনের সাহায্যে। ল অফ মাস অ্যাকশনও তোমরা এর আগে পড়েছো ক্লাস 11-এ। আমি এখানে আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। ল অফ মাস অ্যাকশন বলছে যে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাক্টিভ মাসেস অফ দ্য রিয়াক্ট্যান্টস। এই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ অ্যাক্টিভ মাসেস। অ্যাক্টিভ মাসেসটা কি? অ্যাক্টিভ মাস যদি তুমি ডাইলিউট সলিউশন নিয়ে রিয়াকশনের কথা বলো, তাহলে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন মোলারিটি। তুমি যদি গ্যাসদের কথা ভাবো, তাহলে অ্যাক্টিভ মাস বলতে বোঝাচ্ছে পার্শিয়াল প্রেশার। আর তুমি যদি কোনো পিওর লিকুইড বা সলিড নাও, তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে ধরা হয় 1 বা ইউনিটি। তাহলে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন কিন্তু এই অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। আমরা একটা এক্সাম্পলে বোঝার চেষ্টা করি। ধরা যাক A প্লাস B থেকে C প্লাস D হচ্ছে, তাহলে ল অফ মাস অ্যাকশন অনুসারে এই রিয়াকশানের যে রেট, সেটা হবে
রেট কনস্ট্যান্ট, এই কে মানে হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট, ইনটু অ্যাক্টিভ মাসেস। যদি ধরে নিই এরা সব সলিউশন, তাহলে এই অ্যাক্টিভ মাসেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন, যেটা আমি আগে বলেছি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটা কিন্তু ল অফ মাস অ্যাকশন ফলো করে আমি লিখলাম। আবার ধরো যদি একটু স্টয়চিওমেট্রিটা চেঞ্জ করে দেখি, 2a প্লাস বি সি প্লাস টি, এটাকে আমি লিখতে পারি অ্যাজ ইফ এ প্লাস বি সি প্লাস ডি। তাহলে এক্ষেত্রে রেট এক্সপ্রেশন কী হবে? ওই রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, বা সোজা কথায় কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার ইন্টু বি। তাহলে এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা ল অফ মাস অ্যাকশন ফলো করেই লিখতে পারছি এবং দেখাতে পারছি যে হ্যাঁ, রেট কনসেন্ট্রেশনের সাথে কিন্তু প্রপোর্শনাল। কনসেন্ট্রেশন বাড়লে রেট বেড়ে যাবে। এরপরে হচ্ছে সারফেস এরিয়ার একটা ভূমিকা রয়েছে রেট অফ এ রিয়াকশানে, এবং সেটা হচ্ছে যত তুমি সারফেস এরিয়া বাড়াবে, সারফেস এরিয়া অফ দ্য রিয়াক্ট্যান্ট মলিকুলস বা পার্টিকেলস, তাদের সারফেস এরিয়া যত বাড়বে তত কলিশনের সময় এফেক্টিভ কন্ট্যাক্ট হবে। এটা তো খুব স্বাভাবিক, সারফেস এরিয়া যত বাড়বে, যখন কলিশন হবে তখন যে এরিয়া দিয়ে কলিশনটা হচ্ছে সেই এরিয়াটাও বেশি হবে এবং রেটটাও স্বাভাবিকভাবে বেড়ে যাবে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে ধরো যদি কোনো একটা বড় পার্টিকেল থাকে, তাকে ভেঙে যদি আমি ছোট 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 অনেকগুলো পার্টিকেল করে ফেলি, তাহলে সেক্ষেত্রে টোটাল ভলিউমটা একই থাকে, কিন্তু সারফেস এরিয়াটা কিন্তু বেড়ে যায়। তাহলে সারফেস এরিয়া যদি বেড়ে যায়, তাহলে একটা রিয়াক্ট্যান্টকে তুমি যদি একটা বড় পার্টিকেল নিয়ে করো, যে রেট পাবে ওই রিয়াক্ট্যান্ট মলিকুলটাকেই ভেঙে যদি ছোট ছোট পার্টিকেলস করে ফেলো, তাহলে কিন্তু রেটটা খুব বেশি হবে, অর্থাৎ রিয়াকশানটা বেশি স্পিডে হবে। এবং এটার খুব সহজ এক্সাম্পল হচ্ছে যে দেখো, আমরা যদি পাউডার্ড সুগার নিই, চিনিকে যদি গুঁড়ো করে নিই, তাহলে সেটা জলে কিন্তু তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়। কিন্তু চিনি যদি দানা দানা আকারে থাকে, তাহলে কিন্তু আমাকে তাকে জলে ডিজলভ করতে গেলে স্পুন দিয়ে ভালো করে স্টার করতে হয়। কারণ পাউডার্ড সুগার মানে সেখানে ওই পার্টিকেল সাইজগুলো খুব ছোট ছোট হওয়ার ফলে তার সারফেস এরিয়াটা অনেক বেশি। নেক্সট হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার, এবং এটা দেখা গেছে যে প্রায় সমস্ত রিয়াকশানের জন্যেই মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ যদি হয় টেম্পারেচারের, রিয়াকশানের ভেলোসিটি 2 বা 3 গুণ বেড়ে যায়, 2 or 3 টাইমস এটা ইনক্রিজ করে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যত তুমি টেম্পারেচার বাড়াবে, তত কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস বাড়বে, তাদের স্পিড বাড়বে, ভেলোসিটি বাড়বে। যত মলিকুলসের ভেলোসিটি বাড়বে, তাদের মধ্যে বেশি বেশি করে কলিশন হবে, আর বেশি বেশি করে কলিশন হওয়া মানেই রেটটাও বেশি হবে। এই বিষয়টা আমরা আবার পরে পড়ব। আরহেনিয়াস ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, সেখানে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে ক্যাটালিসিস, তার এফেক্ট। আমরা জানি ক্যাটালিস দিলে রিয়াকশানের রেট কী হয়? বেড়ে যায়। আর ক্যাটালিস্ট although takes part in a reaction and consumed in a step, but it is regenerated in the subsequent step. এটাও হয়তো তোমরা জানো যে ক্যাটালিস্ট নিজে রিয়াকশানে পার্টিসিপেট করে কোনো একটা স্টেপে, কিন্তু তার পরবর্তী কোনো স্টেপেও আবার রিজেনারেটেড হয়ে যায়। তার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশান তুমি ক্যাটালিস্টকে আনচেঞ্জড অবস্থায় পাবে। এখন ক্যাটালিস্ট কেন রিয়াকশানের রেটকে বাড়ায়? তার কারণ হচ্ছে ইট প্রোভাইডস আ নিউ পাথ which requires lesser activation energy, thus enhances the rate. আচ্ছা, তার মানে এটা আমরা অ্যাক্টিভেশন এনার্জি ব্যাপারগুলো পরের ক্লাসে ডিসকাস করব, কিন্তু বোঝার সুবিধার জন্য আপাতত বলি যে যখন একটা রিয়াকশান হয়, এটা ধরো রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, তাহলে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করতে গেলে তোমাকে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করে আসতে হয়। তুমি ডাইরেক্ট রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে আসতে পারো না, তোমার সামনে একটা অ্যাজ ইফ একটা ওয়াল রয়েছে, সেই ওয়ালটাকে ক্রস করে আসতে হবে, অর্থাৎ এনার্জেটিক্যালি রিয়াক্ট্যান্টদের এই ওয়ালটাকে পেরিয়ে আসতে হবে, এবং এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। তো এই যে রেড কালারে যেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট ক্যাটালিস্ট। তুমি যদি ক্যাটালিস্ট ব্যবহার না করো, তাহলে তোমাকে এই রেড রুটটা দিয়ে আসতে হবে।
আর তুমি যদি ক্যাটালিস্ট ব্যবহার করো তাহলে তুমি গ্রিন রুটটা দিয়ে আসতে পারো। তো খুব স্বাভাবিকভাবেই দেখো গ্রিন রুটটার হাইটটা অত বেশি নয়, তার ফলে রিয়াক্ট্যান্টের পক্ষে প্রোডাক্টের দিকে যাওয়াটা সুবিধাজনক হয়ে যায়, যে কারণে ক্যাটালিস্ট ব্যবহার করলে রিয়াকশানের রেট বেড়ে যায়। এটা অনেকটা হচ্ছে এরকম যে তুমি একটা কোনো একটা লোড নিয়ে কোথাও উপরে উঠছো, তো যত ওপরে তোমায় উঠতে হবে তত তোমার পক্ষে কষ্ট, তোমার কাজের গতিটা কমে যাবে, স্পিডটা কমে যাবে। কিন্তু আমি যদি তোমাকে একটু লোয়ার কোনো একটা রুট দিয়ে দিই, তাহলে কিন্তু তোমার পক্ষে ওই লোডটাকে বা নিয়ে প্রোডাক্ট সাইডের দিকে আসা বা দ্যাট ইজ কাজটাকে অ্যাচিভ করাটা তোমার পক্ষে সুবিধাজনক হয়ে যাবে, অনেক দ্রুত তুমি কিন্তু কাজটা করতে পারবে। তার মানে ওই ওপরের পাতটা যেটা একটু কষ্টকর সেটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, আর নিচের পাতটা সহজ পথটা সেটাই হচ্ছে উইথ ক্যাটালিস্ট। এছাড়া এই ক্যাটালিসিস সংক্রান্ত আরও কিছু টার্মস আমরা ইউজ করি, যেমন প্রোমোটার ইনক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট অ্যান্ড হেন্স রেট অফ এ রিয়াকশান। ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে আরও ভালো করার জন্যে আমরা প্রোমোটার অনেক সময় ইউজ করি। যেমন ধরো এই যে হেবার্স প্রসেসে অ্যামোনিয়া তৈরি হয়, এখানে সাধারণত আমরা আয়রনকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করি, আর মলিবডেনাম এটাকে প্রোমোটার হিসাবে ব্যবহার করা হয়। এটা দিলে পরে রিয়াকশান রেটটা আরও বাড়ে। পাশাপাশি ইনহিবিটার আছে যারা কিনা কিন্তু উল্টো কাজটা করবে, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেবে, তার মানে রেট অফ দ্য রিয়াকশানকেও কিন্তু তারা কমিয়ে দেবে। যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজিশন হচ্ছে, H2O2 থেকে H2O2 হচ্ছে, এখানে অ্যাসিটামাইড যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু ডিকম্পোজিশনের যে রেট সেটা কমে যায়। এছাড়া আর্সেনিক, কার্বন মনোক্সাইড, H2S এরাও ইনহিবিটার হিসাবে কাজ করে। এখন ক্যাটালিস্ট যেমন তোমার অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে পথটাকে সহজ করে দেয়, ইনহিবিটার কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি উল্টো দিকে বাড়িয়ে দেয় তা নয়। ইনহিবিটার কি করে রিয়াকশন রেটটাকে কমায়? ইট রিডিউসেস দ্য এফেক্টিভ সারফেস এরিয়া অ্যান্ড হেন্স লোয়ার্স দ্য রেট অফ এ রিয়াকশন। একটু আগে আমরা বলছিলাম যে সারফেস এরিয়া যত বাড়বে তত কলিশনটা এফেক্টিভ হবে, কন্ট্যাক্টটা এফেক্টিভ হবে এবং রেট বাড়বে। ইনহিবিটার কি করে? ওই সারফেস এরিয়া, এফেক্টিভ সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়াটাকে কমিয়ে দেয়, যার ফলে কলিশনগুলো ভালো হয় না, ভালো না হওয়ার কারণে রেটটা কমে যায়। এছাড়া কোনো কোনো রিয়াকশানে এফেক্ট অফ রেডিয়েশন আছে, সব রিয়াকশানে নেই। অ্যাবজর্পশন অফ লাইট মে এনার্জাইজ দ্য রিয়াক্ট্যান্ট মলিকুলস অ্যান্ড মে ইনক্রিজ দ্য রেট অফ সার্টেন রিয়াকশনস। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে, যেমন ধরো এই যে সিলভার ক্লোরাইড সলিড, একে যদি লাইট দেওয়া যায় তাহলে সিলভার সলিড এবং ক্লোরিন গ্যাস তৈরি হয় এবং এই রিয়াকশানটা লাইট দিয়ে ফেভার্ড হয় আর কি, লাইট দিলে পরে রেটটা বাড়ে। সব রিয়াকশান কিন্তু এরকম নয়। নেক্সট আসছি রেট ল বা রেট ইকুয়েশন কাকে বলে। It is an experimentally obtained algebraic equation which shows how the rate of the reaction depends on the concentration of one or more reactants. ধরো একটা রিয়াকশান A প্লাস বি, সেখান থেকে C প্লাস ডি হচ্ছে, এর রেট ইকুয়েশন অনেকটা এই রকম কিছু। রেট বা ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ওই রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার m কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার n। কে তো আমি বললাম এটা রেট কনস্ট্যান্ট, বা আর একটা নাম হচ্ছে স্পেসিফিক রিয়াকশান রেট। mn এরা হচ্ছে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশান, ইন্টিজার, জিরো, যা খুশি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে mnটা কোথা থেকে এলো, কি করে আমি পেলাম? দেখো ডেফিনেশনটা আমরা একটা কথা ইউজ করেছি, এক্সপেরিমেন্টালি অবটেইনড অ্যালজেব্রিক ইকুয়েশান। এম আর এন ভ্যালু কি হবে সেটা কিন্তু এক্সপেরিমেন্ট করে বার করতে হয়। অর্থাৎ রেট ইকুয়েশান কিন্তু শুধু রিয়াকশানের দিকে তাকিয়ে লিখে দেওয়া যায় না। আমি তোমাকে এই রিয়াকশানটা লিখে দিয়েছি মানে তুমি এর দিকে তাকিয়ে রেট ইকুয়েশান নিজের মনের মতন করে লিখে দেবে, তা তুমি পারবে না। তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে এর কনসেন্ট্রেশনের কোন পাওয়ারের ওপরে রেটটা ডিপেন্ড করছে, বা বির কনসেন্ট্রেশনের কোন পাওয়ারের ওপরে এটা ডিপেন্ড করছে। এই বিষয়টা বা এই যে এক্সপ্রেশনটা কিন্তু আমাদের একটু চেনা চেনা লাগছে, কারণ আমরা একটু আগেই ল অফ মাস অ্যাকশানেও বিষয়টা দেখেছি। আমি ল অফ মাস অ্যাকশানটা এখানে আরেকবার লিখেছি
rate of a chemical reaction is directly proportional to the product of active masses of the reactants বা concentration. তো এখানেও তো তাই দেখা যাচ্ছে যে রেট বা ভেলোসিটি কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই দুইয়ের মধ্যে তফাৎ কী হলো, অর্থাৎ রেট ল এবং ল অফ মাস অ্যাকশনের মধ্যে তফাৎটা কী হলো, তফাৎটা এবার বলি। দেখো কেমিক্যাল রিয়াকশান দু রকমের হতে পারে। একটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান। এলিমেন্টারি রিয়াকশান মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশান, একটা স্টেপে যে রিয়াকশানটা হয় ডাইরেক্ট রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। যেমন মিথাইল ব্রোমাইড, তাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, ব্রোমিনটা OH দিয়ে রিপ্লেসড হয়ে মিথাইল অ্যালকোহল সোডিয়াম ব্রোমাইড হচ্ছে, একটা স্টেপেই রিয়াকশানটা হচ্ছে, এটাকে আমরা বলছি এলিমেন্টারি রিয়াকশান। পাশাপাশি কমপ্লেক্স রিয়াকশান হচ্ছে মাল্টি স্টেপ রিয়াকশান। সেখান থেকে কিন্তু রিয়াক্ট্যান্ট থেকে তুমি ডাইরেক্ট প্রোডাক্ট পাবে না, রিয়াক্ট্যান্ট প্রথমে কোনো একটা ইন্টারমিডিয়েট দেবে, ইন্টারমিডিয়েট 1 থেকে তুমি সাপোজ আর একটা ইন্টারমিডিয়েট পেলে, ইন্টারমিডিয়েট 2, তারপরে ফাইনালি গিয়ে হয়তো তুমি প্রোডাক্ট পেলে। অনেকগুলো ধাপে ধাপে রিয়াকশানটা হবে। যেমন ধরো এই রিয়াকশানটা হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিন, H2O, এটা দুটো ধাপে হতে দেখা যায়। প্রথম স্টেপে H2O2 প্লাস HI, সেখান থেকে HOI প্লাস H2O। এখানে ইন্টারমিডিয়েটকে দেখো, ইন্টারমিডিয়েট চেনার সহজ উপায় হচ্ছে যে স্পিসিসটা তোমার রিয়াক্ট্যান্ট সাইডেও নেই এবং প্রোডাক্ট সাইডেও নেই, সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এখানে আমরা এই স্টেপ 1-এ দেখছি HOI যেটা, সেটা দেখো রিয়াক্ট্যান্টেরও কোথাও নেই, প্রোডাক্টেরও কোথাও নেই, তার মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে এ মাঝখানে কোথাও তৈরি হয়েছে এবং মাঝখানেই এটা নষ্ট হয়ে গেছে, একে কিন্তু ফাইনালি রিয়াকশানের শেষে পাওয়া যায়নি, একেই আমরা বলছি ইন্টারমিডিয়েট। স্টেপ 2-তে দেখো ওই HOI, ওই ইন্টারমিডিয়েটটা আবার HI এর সাথে রিয়াক্ট করে ফাইনালি আয়োডিন এবং ওয়াটার দিয়েছে। তাহলে এটা হচ্ছে কিন্তু একটা মাল্টি স্টেপ রিয়াকশান বা কমপ্লেক্স রিয়াকশান, যেটা কিনা একটা ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে অ্যাকমপ্লিশড হয়। ধরা যাক একটা কমপ্লেক্স রিয়াকশান হচ্ছে 2A + B C + D। এবার যেটা আমি আগে বলছিলাম, এটা যদি কমপ্লেক্স রিয়াকশান হয় তাহলে তুমি তার রেট ল কখনোই লিখে দিতে পারো না V = K × A²B, মানে এই স্টয়চিওমেট্রি ফলো করে এটা কিন্তু কখনো লেখা সম্ভব নয়। For rate law expression we have to depend on experimental findings or mechanism of the reaction. এটা যদি এলিমেন্টারি রিয়াকশান হতো তাহলে আমি অবশ্যই এটা লিখতে পারতাম। সিঙ্গেল স্টেপ রিয়াকশান হলে আমি ল অফ মাস অ্যাকশন ফলো করেই রেট ল লিখতে পারতাম। কিন্তু যদি কমপ্লেক্স রিয়াকশান হয় তাহলে ল অফ মাস অ্যাকশন ফলো করে রেট ল কখনো লেখা যায় না। তার জন্যে ওই যে পাওয়ারে অর্থাৎ এক্সপোনেন্টসে কী টার্ম আসবে সেটার জন্যে আমাদের এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস অর্থাৎ এক্সপেরিমেন্ট করে বার করতে হবে আইদার, অথবা মেকানিজম জানা থাকলে সেখান থেকেও বার করা যেতে পারে। মেকানিজম থেকে কি করে বার করা যায় সেইটা যদি আমি বুঝতে চাই তার আগে আমাকে একটা অন্য জিনিস বলতে হবে। সেটা হচ্ছে যে দেখো এই যে ওপরের কথাটা লেখা আছে না, স্লোয়েস্ট স্টেপ ডিটারমিনস দ্য রেট অফ এন্টায়ার প্রসেস। মানে একটা প্রসেস যদি অনেকগুলো ধাপে হয় বা স্টেপে হয় তাহলে টোটাল প্রসেসটার ওভারঅল রেট কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করে স্লোয়েস্ট স্টেপের উপর। বিষয়টাকে এবার একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক একটা পেট্রোল পাম্প, এখানে একটা ছবিতে দেখানো হচ্ছে, ধরো একটা পেট্রোল পাম্প, সেখানে একটা গাড়ি ঢুকলো। তাহলে এর প্রথম স্টেপ হচ্ছে এন্ট্রি এবং এটা ফাস্ট, গাড়িটা খুব দ্রুত ঢুকে এলো। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে পেট্রোল ফিল করছে, এটা কিন্তু তুলনামূলক একটু টাইম কনজিউমিং, পেট্রোলটা নিতে একটু সময় লাগবে, এটাকে আমরা বলছি স্লো। এবং থার্ড বা ফাইনাল স্টেপে কি হচ্ছে? এক্সিট, এটাও ফাস্ট, গাড়িটা দ্রুত বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনটে ধাপ, একটা হচ্ছে এন্ট্রি, একটা পেট্রোল ফিলিং, আর একটা হচ্ছে এক্সিট, এই তিনটে ধাপ মিলে যদি আমার টোটাল প্রসেসটা হয় তাহলে খুব স্বাভাবিক লজিক দিয়ে বিচার করো
যে গাড়িটা ঢোকা থেকে বেরোনো পর্যন্ত এটা যদি একটা এন্টায়ার রিয়াকশান বা প্রসেস হয়, তাহলে তার স্পিডটা কী হবে, অর্থাৎ গাড়ি ঢুকে কী রেটে বেরোবে, সেটা কার ওপরে ডিপেন্ড করছে? সেটা কিন্তু ডিপেন্ড করছে যে এই মাঝখানের যে ধাপটা, সেই ধাপটা কতটা দ্রুত অ্যাচিভ করতে পারছে, অর্থাৎ কতটা তাড়াতাড়ি সে পেট্রোল নিতে পারবে তার উপরে ডিপেন্ড করবে সে কত তাড়াতাড়ি বেরোতে পারবে। তার মানে টোটাল প্রসেসটা গাইডেড হচ্ছে স্লোয়েস্ট স্টেপের রেট দিয়ে। এই জন্য বলা হয় যে স্লোয়েস্ট স্টেপ ডিটারমিনস দ্য রেট অফ এন্টায়ার প্রসেস। রিয়াকশন বা কেমিক্যাল কাইনেটিক্সের ভাষায় আমরা এটাকে বলি স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। ধরো এই যে রিয়াকশানটা NO2 প্লাস CONO CO2, এটা একটা কমপ্লেক্স রিয়াকশান, অর্থাৎ মাল্টি স্টেপ রিয়াকশান। যেহেতু ইট ইজ নট এলিমেন্টারি, আমরা রেট লকে কখনোই এইভাবে লিখতে পারি না। এইভাবে লেখা মানে কি, আমরা ল অফ মাস অ্যাকশন ফলো করে লিখলাম, মানে এখানে কোএফিসিয়েন্ট 1 আছে বলে পাওয়ারেও 1 রেখে ওই যেমন করে ল অফ মাস অ্যাকশন ফলো করে লেখা হয় তেমন করে আমি এটা লিখতে পারি। কিন্তু যেহেতু এটা কমপ্লেক্স বা মাল্টি স্টেপ, আমি কখনোই এই জিনিসটা লিখতে পারবো না। তাহলে এর রেট ল কিভাবে লিখব? আগেও বলেছিলাম এই ধরনের রিয়াকশানের রেট ল লিখতে গেলে আইদার তোমাকে এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করতে হবে, অথবা তুমি মেকানিজম থেকে করতে পারো। তো মেকানিজম থেকে করার সময় তোমায় মাথায় রাখতে হবে যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। এটার মেকানিজমটা দেখো দেওয়া আছে, মূলত দুটো ধাপ আছে এই রিয়াকশানটায়। স্টেপ 1টা হচ্ছে স্লো আর স্টেপ 2টা হচ্ছে ফাস্ট। এবং এখানে ইন্টারমিডিয়েট হচ্ছে NO3, কারণ কি NO3 রিয়াক্ট্যান্ট সাইডেও নেই, প্রোডাক্ট সাইডেও নেই, তার মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এইটা ইন্টারমিডিয়েট। এনিওয়ে, আমার যেহেতু বলা হয়েছে যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, তার মানে এই স্টেপ 1 যেটা কিনা স্লো, তার যে রেট, সেইটাই রেট অফ দ্য রিয়াকশান। কারণ আমার তো বলেই দেওয়া হচ্ছে যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে স্লোয়েস্ট স্টেপের রেট দেখো, স্লোয়েস্ট স্টেপ যে রেটে হচ্ছে টোটাল রিয়াকশানও সেই রেটে হবে। তাহলে রিয়াকশানটার রেট কী হবে? এই যে স্টেপটা, দ্যাট ইজ স্টেপ 1-এর যে রেট, দ্যাট ইজ সাম রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ NO2 স্কোয়ার। কেমন? তাহলে এইটা হচ্ছে রেট অফ দ্য নট অনলি দ্য স্লোয়েস্ট স্টেপ বাট রেট অফ দ্য এন্টায়ার রিয়াকশান। কিন্তু এটা লিখতে গেলে তোমাকে জানতে হবে মেকানিজমটা কি, 1 নম্বর। 2 নম্বর, ওই মেকানিজমে কোন স্টেপটা স্লো সেটাও জানতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু রেট এক্সপ্রেশন লিখতে পারবে না। তোমাকে এক্সপেরিমেন্ট করে বার করতে হবে যে NO2 বা অন্য কোনো স্পিসিসের কোন পাওয়ারের ওপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, এবারে তাহলে আসা যাক যে রেট ল এবং ল অফ মাস অ্যাকশনের মধ্যে তাহলে কী তফাৎ হলো। প্রথম কথা, রেট ল হচ্ছে এক্সপেরিমেন্টাল, এটা এক্সপেরিমেন্ট করেই বার করতে হয়। এবং ল অফ মাস অ্যাকশন হচ্ছে থিওরিটিক্যাল। তোমাকে যদি একটা ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া থাকে, তুমি জাস্ট স্টয়চিওমেট্রি ফলো করেই তার রেট এক্সপ্রেশন লিখতে পারছো। রেট ল ডিপেন্ডস অন দ্য নেট ব্যালেন্সড ইকুয়েশন অফ দ্য স্লোয়েস্ট স্টেপ, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, অর রেট ডিটারমিনিং স্টেপ, তার উপরে ডিপেন্ড করে। কিন্তু ল অফ মাস অ্যাকশনের যে এক্সপ্রেশনটা, সেটা ডিপেন্ড করে ওভারঅল রিয়াকশানের যে ব্যালেন্সড ইকুয়েশন তার উপরে। এটা মনে রাখতে হবে, যদি কোনো একটা রিয়াকশান এলিমেন্টারি হয় বা সিঙ্গেল স্টেপ হয়, তাহলে কিন্তু রেট ল থেকেও তুমি যে এক্সপ্রেশন পাবে, ল অফ মাস অ্যাকশন থেকেও সেই একই এক্সপ্রেশন পাবে। এটা একটা প্রশ্ন হতে পারে যে রেট ল এবং ল অফ মাস অ্যাকশন থেকে একই এক্সপ্রেশন পাওয়া যায় কোন ধরনের রিয়াকশানের জন্য? উত্তর হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান বা সিঙ্গেল স্টেপ রিয়াকশান। নেক্সট আমরা আসি অর্ডার অফ এ রিয়াকশান। অর্ডার কাকে বলে? It is defined as the sum of the exponents or powers to which molar concentrations are raised in the rate law or rate equation. ধরো একটা রিয়াকশানের রেট লটা এরকম দেওয়া আছে যে রেট ইজ ইকুয়ালস টু সাম রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ A to the power m, কনসেন্ট্রেশন অফ B to the power n। তাহলে তার অর্ডার হচ্ছে
যেমন ডেফিনেশনে বলা হয়েছে যে সাম অফ দ্য এক্সপোনেন্টস, এখানে এক্সপোনেন্টসগুলো কারা, এম আর এন, তাহলে তাদের যে সাম সেটাই হচ্ছে রিয়াকশনের অর্ডার, অর্ডার হচ্ছে এম প্লাস এন। আবার অনেক সময় এভাবেও বলা হয় যে রিয়াকশনটা mth অর্ডার উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড nth অর্ডার উইথ রেসপেক্ট টু বি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তুমি বলতে পারো আলাদা আলাদা করে এর সাপেক্ষে কত অর্ডার, বি এর সাপেক্ষে কত অর্ডার, আবার তুমি দুটো মিলিয়েও বলতে পারো ওভারঅল অর্ডার হচ্ছে এম প্লাস এন। এখন আমি বলেছিলাম যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, এক্সপেরিমেন্ট করে এক্সপ্রেশনটা আসে এবং এম আর এন এর যে কোনো ভ্যালু হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ, ফ্র্যাকশান, ইন্টিজার, জিরো হতে পারে, সুতরাং অর্ডারও কিন্তু তার যে কোনো কিছু ভ্যালু হতে পারে, ইট মে বি জিরো, ইট মে বি পজিটিভ, নেগেটিভ, ইন্টিজার, ফ্র্যাকশান। এবং অবভিয়াসলি অর্ডার ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, কারণ তোমাকে এক্সপেরিমেন্ট করেই রেট ল বার করতে হবে, আর রেট ল বার করবার পর সেখান থেকে তুমি অর্ডার বার করতে পারবে, সুতরাং অর্ডার হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। আমরা কিছু এক্সাম্পল দেখছি এখানে, যেমন ধরো জিরো অর্ডার রিয়াকশান, H2 প্লাস Cl2 2HCl, এই যে রিয়াকশানটার এর রেট এক্সপ্রেশন হচ্ছে এইরকম। বুঝতেই পারছো যে যেহেতু পাওয়ারে সব জিরো রয়েছে তাহলে অর্ডার হচ্ছে জিরো। নাইট্রোজেন পেন্ট অক্সাইডের যে ডিকম্পোজিশন তার রেট এক্সপ্রেশন দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ পাওয়ার হচ্ছে 1, সুতরাং অর্ডার হবে 1। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে H2 প্লাস I2 2HI, এর রেট এক্সপ্রেশন হচ্ছে এরকম, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, সুতরাং ওভারঅল অর্ডার কত, 2। আমরা বলেছিলাম অর্ডার ফ্র্যাকশানও হতে পারে, সবসময় যে ইন্টিজার হবে তার কোনো মানে নেই। যেমন ধরো অ্যাসিটালডিহাইডের যে ডিকম্পোজিশন তার রেট এক্সপ্রেশনে দেখা যায় যে এটা কনসেন্ট্রেশন অফ অ্যাসিটালডিহাইডের 3/2 পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং অর্ডার হচ্ছে 3/2 বা 1.5। এমনকি অর্ডার নেগেটিভ হতে পারে, যেমন ধরো ওজনের যে ডিকম্পোজিশন 2O3 থেকে 3O2, তার রেট এক্সপ্রেশন হচ্ছে এইরকম। তো এক্ষেত্রে ওভারঅল অর্ডার যদি বলতে হয় সেটা হচ্ছে 2 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, কারণ এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে ওভারঅল অর্ডার হচ্ছে 1। কিন্তু তুমি যদি শুধু অক্সিজেনের রেসপেক্টে অর্ডার বলতে চাও, এটা যেহেতু ডিনোমিনেটরে আছে, তাহলে অর্ডার কিন্তু -1 উইথ রেসপেক্ট টু অক্সিজেন, তাহলে এটা একটা নেগেটিভ অর্ডারের এক্সাম্পল হলো। To characterize a reaction by order, the rate law must be in multiplicative form. মানে কোনো রিয়াকশানের অর্ডার যদি তোমাকে বার করতে হয়, তোমাকে তো রেট লটা লাগবে। তো সেই রেট ল থেকে যখন তুমি অর্ডার বার করছো, খেয়াল রাখতে হবে যে রেট লটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ফর্মে থাকতে হবে, তা না হলে তুমি অর্ডার বার করতে পারবে না। মানে হচ্ছে যে ধরো এই যে রিয়াকশানটা, এর যে রেট এক্সপ্রেশনটা সেটা কিন্তু খুব জটিল। দেখতে পাচ্ছ velocity is equals to k h2 br2 to the power half 1 plus k prime hbr by br2, মানে বেশ কমপ্লেক্স একটা ফর্ম। এবং তুমি দেখো এখানে তুমি একটা ওভারঅল অর্ডার বার করতে পারছো না, এই কারণেই পারছো না, এই প্লাস সাইনটা যে রয়েছে তার ফলে মাল্টিপ্লিকেটিভ ফর্মটা নেই, মাল্টিপ্লিকেটিভ ফর্মটা নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে এর অর্ডার কিন্তু তুমি বলতে পারবে না। হাওয়েভার যদি স্পেশাল কোনো কন্ডিশান হয়, এক্সট্রিম কোনো কন্ডিশান হয়, তাহলে সেক্ষেত্রে এই যে এক্সপ্রেশন এটাকে একটু মডিফাই করা যায় এবং তখন অর্ডার বলা যায়। যেমন ধরো আমি যদি বলি যে HBr এর কনসেন্ট্রেশন ব্রোমিনের থেকে খুব কম, এরকম একটা কন্ডিশন যদি হয় তাহলে কি হবে, তাহলে HBr এর কনসেন্ট্রেশন যদি ব্রোমিনের থেকে খুব কম হয়, তাহলে এই এন্টায়ার যে টার্মটা, সেই টার্মটা খুব ছোট হয়ে যাবে, 1-এর থেকে ছোট হয়ে যাবে। আচ্ছা 1-এর থেকে যদি ছোট হয় তাহলে আমি এটাকে প্রায় নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করলে আমার রেট এক্সপ্রেশনটা এইরকম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এটা মাল্টিপ্লিকেটিভ ফর্মে চলে এলো, কারণ ওই প্লাস সাইনটা রইল না, আমি এটাকে নেগলেক্ট করলাম। কোনটাকে নেগলেক্ট করলাম, মানে 1 ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান কে প্রাইম HBr বাই BR2, এটার থেকে
ওয়ানের থেকে খুব ছোট হয়ে যাওয়ার কারণে এই অংশটাকে আমি নেগলেক্ট করে এই এক্সপ্রেশনে চলে এলাম এবং এক্ষেত্রে অর্ডার করতে হবে এখানে 1 আছে, এখানে হাফ আছে, দ্যাট ইজ 3/2। আবার পাশাপাশি যদি উল্টোটা হয়, ধরো HBr এর কনসেন্ট্রেশন ব্রোমিনের থেকে অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আবার 1টা খুব ছোট হয়ে যাচ্ছে রাদার দ্যান দিস টার্ম। তাহলে সেক্ষেত্রে 1টাকেই আমি নেগলেক্ট করতে পারি এবং 1টাকে নেগলেক্ট করলে আমার রেট এক্সপ্রেশন এইরকম হচ্ছে, নিচে ব্রোমিনটা উপরে উঠে যাচ্ছে, উঠে এটা দেখো 3/2 হয়ে গেল এবং ফাইনালি অর্ডার হয়ে গেল। যদি সব হিসেব করা যায়, এই যে 1 প্লাস 3/2 মাইনাস 1, এখানে হচ্ছে 1 আছে, এখানে 1 আছে, সবগুলোকে জুড়লে টুড়লে পরে তুমি দেখো অর্ডার হবে 3/2। তার মানে এর যে অরিজিনাল ফর্ম, সেই অরিজিনাল ফর্ম থেকে অর্ডার যদিও বার করা গেল না, কিন্তু যদি তুমি কোনো স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করো, আইদার HBr কনসেন্ট্রেশন ব্রোমিনের থেকে বেশি অথবা ভাইস ভার্সা, সেরকম স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করে ওই মাল্টিপ্লিকেটিভ ফর্মটাকে ফিরিয়ে আনা যায় এবং তখন তার অর্ডারকে বলা যায়। এরপরে আসি মলিকুলারিটি অফ এ রিয়াকশন কাকে বলে। ইট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস টেকিং পার্ট ইন অ্যান এলিমেন্টারি স্টেপ অফ এ রিয়াকশন। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টারি স্টেপ অফ এ রিয়াকশন। মলিকুলারিটি যে কনসেপ্টটা, সেটা কিন্তু শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশানের জন্য বা এলিমেন্টারি স্টেপের জন্য। একটা ওভারঅল রিয়াকশান যার মধ্যে অনেকগুলো স্টেপ আছে, তার মলিকুলারিটি বলে কিন্তু কিছু হয় না। মলিকুলারিটি সবসময় সিঙ্গেল স্টেপের জন্য, এবং সেটা কি? নাম্বার অফ মলিকুলস টেকিং পার্ট। যেমন ধরো PCl5 থেকে PCl3Cl2 হচ্ছে, মলিকুলারিটি কত? একটা মলিকুল পার্টিসিপেট করছে, তাহলে মলিকুলারিটি 1। H2 প্লাস I2 2HI, দুটো মলিকুল টেক পার্ট করছে, মলিকুলারিটি 2। 2NO প্লাস O2 2NO2, তিনটে মলিকুল টেক পার্ট করছে, মলিকুলারিটি 3। কিন্তু যখনই তুমি মলিকুলারিটি বলছো, তোমার খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু সিঙ্গেল স্টেপ রিয়াকশান বা এলিমেন্টারি রিয়াকশান হতে হবে। এদের মধ্যে কেউ যদি কমপ্লেক্স হয়, তাহলে তার মলিকুলারিটি বলে কোনো কথা হয় না। এবং বুঝতেই পারছো, অলওয়েজ আ পজিটিভ ইন্টিজার হবে, কারণ কখনো তো ফ্র্যাকশনাল মলিকুল টেক পার্ট করে না, এটা সবসময় একটা পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু থাকতে হবে। মলিকুলারিটি গ্রেটার দ্যান 3 ইজ রেয়ার। এরকম রিয়াকশান জেনারেলি পাওয়া যায় না যেখানে মলিকুলারিটি 3-এরও বেশি। তার কারণ কি? তার কারণ সেই কলিশন থিওরি যেটা আমি শুরুতে একটুখানি বলেছিলাম, যে রিয়াকশান হতে গেলে মলিকুলসের মধ্যে কলিশন হতে হবে। এটা হচ্ছে একটা প্রথম শর্ত। এখন দেখো, তুমি যত বেশি সংখ্যক মলিকুলকে ইনভলভ করবে একটা কলিশনে, তত তার প্রবাবিলিটিটা কমবে। আমরা যদি একটা ঘরের দুই কোণে দুজন দাঁড়াই এবং দুটো বলকে ওপর দিকে থ্রো করি, তাহলে আমরা 10 বার চেষ্টা করলে হয়তো 4 বার দুটো বল একসাথে লাগলো। কিন্তু আমরা যদি ওই ঘরেরই 3 কোণে 3 জনকে দাঁড় করালাম, 3 জনের হাতে 3টে বল দিলাম এবং বললাম তোমরা ছোঁড়ো, 3টে বলই একসাথে লাগতে হবে, তাহলে তারা 10 বার চেষ্টা করলেও দেখা যাবে যে একবারও হয়তো 3টে বল একসাথে লাগছে না। অর্থাৎ যত তুমি পার্টিকেল সংখ্যা বাড়াচ্ছ, তত কিন্তু তাদের একসাথে কোলাইড করবার প্রবাবিলিটিটা কমে যাচ্ছে, যে কারণে মলিকুলারিটি 3-এর বেশি, 3টে মলিকুল একসাথে কলিশন করছে বা টেক পার্ট করছে, এরকম হতে দেখা যায় না। এটাকে আমি লিখেছি, সাইমালটেনিয়াস কলিশন অফ মোর দ্যান 3 মলিকুলস ইজ অফ লিস্ট প্রবাবিলিটি। তাহলে অর্ডার এবং মলিকুলারিটির মধ্যে কোথায় কোথায় তফাৎ হলো? 1 নম্বর হচ্ছে, অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, কারণ অর্ডার বার করতে গেলে রেট ল লাগে, রেট ইকুয়েশান লাগে, আবার রেট ইকুয়েশান আসে এক্সপেরিমেন্ট করে, তাহলে অর্ডার এক্সপেরিমেন্টাল। পাশাপাশি মলিকুলারিটি হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টিটি, কারণ এই একটু আগে যে দেখাচ্ছিলাম, রিয়াকশানের দিকে তাকালেই আমি লিখতে পারছি কটা মলিকুল টেক পার্ট করছে, তাই না? ব্যালেন্সড ইকুয়েশান থেকে লিখছি, তেমন ওটার থিওরিটিক্যাল কোয়ান্টিটি। অর্ডার পজিটিভ, নেগেটিভ, ইন্টিজার, ফ্র্যাকশান, জিরো ইত্যাদি হতে পারে, কিন্তু মলিকুলারিটি সবসময় পজিটিভ ইন্টিজার হবে। অর্ডার, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল কন্ডিশনের সাথে ভ্যারি করতে পারে। এক্সপেরিমেন্টাল কন্ডিশন মানে কি? যে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার, এটসেট্রা, এগুলো যদি ভ্যারি করে যায়, তাহলে দেখা যাবে একই রিয়াকশানের অর্ডার
লো কনসেন্ট্রেশনে একরকম, আবার হায়ার কনসেন্ট্রেশনে আর একরকম, এটা হতে পারে। কিন্তু মলিকুলারিটি কখনো এক্সপেরিমেন্টাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে না। অর্ডার, এটা একটা সিঙ্গেল স্টেপ বা মাল্টি স্টেপ, যে কোনো রিয়াকশানের জন্য তুমি অর্ডার লিখতে পারো, বার করতে পারো। কিন্তু মলিকুলারিটি সবসময় সিঙ্গেল স্টেপের জন্য হয়, মাল্টি স্টেপ রিয়াকশানের মলিকুলারিটি বলে কোনো কথা হয় না।